আসসালামু আলাইকুম, দিস ইজ নিয়াজ। ওয়েলকাম এভরিবডি। লিটারেচার টিউটোরিয়াল হোমের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা যারা ডিপার্টমেন্ট অফ ইংলিশ থার্ড ইয়ারের স্টুডেন্ট আছো, এই ভিডিওটি তোমাদের জন্য। তোমাদের থার্ড ইয়ারে 3টা সাবজেক্ট নিয়ে একটু তোমাদের ভীতি কাজ করে, যেমনটা হলো ইন্ট্রোডাকশন টু লিঙ্গুইস্টিক্স, ক্রিটিসিজম, ভিক্টোরিয়ান পোয়েট্রি। আমি গত ক্লাসে তোমাদের ইন্ট্রোডাকশন টু লিঙ্গুইস্টিক্স রূপে একটা ক্লাস নিয়েছি। আজকে তোমাদের ক্রিটিসিজমের উপরে একটা ক্লাস নেব। আমাদের ক্রিটিসিজমের আমি এই যে ক্লাসটা নিয়ে দেবো, এইটা হলো অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি। এখন অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি এটার নাম, কিন্তু কেন হলো, কিভাবে হলো, এর ব্যাখ্যাটা আমি তোমাদের এখন দেব। তো এটা লিখেছেন স্যার ফিলিপ সিডনি। স্যার ফিলিপ সিডনি সম্পর্কে আগে একটু আমরা জেনে নেই। আর বিষয়টা হলো, তোমরা যারা ডিপার্টমেন্ট অফ ইংলিশ আছো, তোমাদের বিসিএস, ব্যাংক, প্রাইমারি এবং বিভিন্ন জবের জন্য তোমাদের এই যে কবি পরিচিতিটা খুবই সহায়ক। তো যে কোনো টপিকস পড়তে গেলে আগে তোমরা কবি পরিচিতিটার ডিটেলস পড়বা, তারপরে সেই টপিক্সটার সামারিটা পড়বা, দেন তো এরপরে আমরা মূল টপিক্সে যাব। কিন্তু মূল বিষয়টা হলো, যেই টপিক্স তুমি পড়তে যাচ্ছ সেই টপিক্স সম্পর্কে যদি তোমার কনসেপ্ট ক্লিয়ার না থাকে, তাহলে তুমি লিখতে পারবা না। আর যখন তোমরা এখন থার্ড ইয়ারে গেছো, এখন তোমাদের বেসিক কনসেপ্টটা অবশ্যই ক্লিয়ার থাকতে হবে এবং নিজেদের একটু লেখার অভ্যাসটা করতে হবে। তো স্যার ফিলিপ সিডনি উনি জন্মগ্রহণ করেন 1554 থেকে 1586, এই তার জন্ম এবং মৃত্যু। তার উপাধি হলো, তাকে বলা হয় ফার্স্ট লিটারি ক্রিটিসিজম ইন ইংলিশ লিটারেচার। এখন আমাদের সাবজেক্টের নাম হলো ক্রিটিসিজম। তো সে কিন্তু দেখো ক্রিটিক দ্যাট মিনস সমালোচক। তাহলে সে হলো ফার্স্ট লিটারি ক্রিটিক ইন ইংলিশ লিটারেচার। সে ইংরেজি সাহিত্যের প্রথম ক্রিটিক যে সমালোচনা করে থাকেন। এরপরে পোয়েট অফ কন্টিনেন্টাল এ স্কলার, তাকে বলা হয় পাইনিয়ার অফ ইংলিশ ক্রিটিসিজম। এরপরে তার ইম্পর্টেন্ট ইনফরমেশন অফ স্যার ফিলিপ সিডনি। স্যার ফিলিপ সিডনি ছিলেন এলিজাবেথেন যুগের একজন বিখ্যাত সমালোচক, কবি ও পণ্ডিত। তিনি কুইন এলিজাবেথের কোর্টেরও একজন নেতৃত্বস্থানীয় সদস্য ছিলেন। এখন স্যার ফিলিপ সিডনি এলিজাবেথের যুগটা হলো আমাদের বেশ কিছু যুগ আছে, যেরকমের ওল্ড ইংলিশ পিরিয়ড আছে, মিডিল আছে, রেনেসান্স আছে। তো সেই যে রেনেসান্স, দ্যাট মিনস রিবার্থ, রিবর্ন, রিজেনারেশন, টু বি বর্ন অ্যাগেন, সেই রেনেসান্সের পরই আমাদের এলিজাবেথেন এজ আসে। এবং এলিজাবেথেন এজটা হয় কুইন এলিজাবেথের নাম অনুযায়ী আমাদের এলিজাবেথেন এজটা হয়। এবং কুইন এলিজাবেথের সময় দেখা যায় যে তার একটা কোর্টে একজন সে নেতৃত্বস্থানীয় সদস্য ছিলেন, কে? স্যার ফিলিপ সিডনি। এরপরে তার লিটারি ওয়ার্কস, তার লিটারি ক্রিটিসিজম অ্যান্ড অ্যাপোলজি ফর পোয়েট্রি, এই টপিক্সটা আজকে আমরা পড়ব। এইটা হলো তার লিটারি ক্রিটিসিজমের ফার্স্ট টপিক্স। এরপর তার নোবেল আছে, সনেট আছে, বুক আছে, এগুলো একটু তোমরা খাতায় নোট করে নিবা। এবং তোমরা যারা আমাদের পেইড বেসে ভর্তি হবে, তাদেরকে এগুলো তো সব কিছুই দিয়ে দেওয়া হবে। তো আমাদের অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি এটা লিখেছেন স্যার ফিলিপ সিডনি। স্যার ফিলিপ সিডনি সম্পর্কে আমরা একটু আগে জেনে এসেছি। তো দেখো, অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি লিখেছেন স্যার ফিলিপ সিডনি। তিনি যখন এই বইটি লিখেছিলেন তখন নাম ছিল দ্য ডিফেন্স অফ পোয়েজি। পোয়েজি হলো পোয়েট্রির আদি নাম। তাহলে আমরা জানতে পারলাম পোয়েট্রির আদি নাম হলো পোয়েজি। এরপরে যখন এই বইটি পাবলিশ করা হয় তখন এর নাম দেওয়া হয় অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি। এখন দ্য ডিফেন্স অফ পোয়েজি বলতে কি বোঝায়? এটা দ্বারা বোঝানো হয় যে পোয়েট্রিকে কে আক্রমণ করেছিল, স্যার ফিলিপ সিডনি, সে বাঁচানোর জন্যই এই বইটি লেখেন। এখন স্যার ফিলিপ সিডনি নামের প্রথমে স্যার লাগানোর কারণ কি? যখন কোনো রাজ্যে বা রানী কাউকে নাইট উপাধি দেওয়া হয় তখন তার নামের প্রথমে স্যার শব্দটি বসে। নোবেল পুরস্কারের পরের স্থানটি হলো নাইট উপাধি। অর্থাৎ স্যার ফিলিপ সিডনি ওই সময়কার একজন স্কলার ছিলেন, এমনকি তিনি একজন ডিপ্লোম্যাট ছিলেন। রাষ্ট্রের কাজের জন্য বিভিন্ন সময় তার বাইরে যেতে হতো এবং তিনি মারা যান একটি যুদ্ধে আহত হয়ে।
তিনি মাত্র 32 বছর বয়সে 32 বছর বেঁচে ছিলেন। এরপর আসো আমরা একটু মূল বিষয়টা যাই। দি ডিফেন্স অফ পোয়েজি বা অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি কেন লেখা হয়েছিল? কারণ এলিজাবেথান যুগে দুইটি ধর্ম ছিল, একটা ছিল ক্যাথলিক আর একটা ছিল প্রোটেস্ট্যান্ট। কুইন এলিজাবেথ সে প্রোটেস্ট্যান্ট ধর্মকে বেশি পছন্দ করত। পরবর্তীতে প্রোটেস্ট্যান্ট ধর্ম থেকে আরেকটি গ্রুপ বের হয় যার নাম হলো পিউরিটান। তো দেখা যায় ক্যাথলিক ধর্মযাজকরা নানা রকম দুর্নীতি করত, তাই সবাই এর বিরুদ্ধে প্রতিবাদ করে এবং নতুন আরেকটি ধর্ম বের করেন যেটা বলা হয় প্রোটেস্ট্যান্ট। এরপরে দেখা যায় তো এই সময়কার যখন এই প্রোটেস্ট্যান্ট ধর্ম হয় তখন পিউরিটানরা ছিলেন, তখন তারা মনে করতেন পোয়েট্রি এবং ড্রামা এগুলো হলো ধর্মহীন, যার মধ্যে ধর্মীয় কোনো বিষয় নেই এবং এগুলো মানুষকে অনৈতিক করে দেয়, এমনকি এর মধ্যে অনেক মিথ্যা কথাও থাকে। তাই এই সময়কে একজন ভালো লেখক ছিলেন স্টিফেন ঘোষাই। তিনি পিউরিটান ধর্মের একটি চার্জে নিযুক্ত ছিলেন এবং এই পিউরিটান ধর্মে আসার পরে তিনিও মেনে নেন যে পোয়েট্রি এবং ড্রামা এগুলো অযথা রাষ্ট্রকে কোনো কাজের নয়, বরং ধর্মহীন। এই কারণে তিনি এই বইটি লিখেছেন এবং লিখেছেন দি স্কুল অফ অ্যাবিউস। তো আমাদের মূল কথা হলো, যখন কুইন এলিজাবেথ শাসনে আসেন তখন দুইটা ধর্ম ছিল, একটা ক্যাথলিক একটা প্রোটেস্ট্যান্ট, এবং এই স্টিফেন ঘোষেন সে প্রোটেস্ট্যান্ট ধর্মে যখন নিযুক্ত ছিলেন একটা চার্জে, তখন দেখা যায় সেও এইটাকে সমর্থন জানায়। পোয়েট্রি এবং ড্রামা আসলে দুটোই আসলে মিথ্যা, এটা আমাদের রাষ্ট্রে বা সমাজের কোনো কাজে আসে না। পরবর্তীতে আমরা কিছু 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 জিনিস আসলে ছোট ছোট বিষয়গুলো আমরা স্কিপ করে যাচ্ছি। তো দেখা যায় যে এই ডিফেন্স অফ পোয়েজি অ্যান্ড অ্যাপোলজি ফর পোয়েট্রি, তো এইটায় দ্য স্কুল অফ অ্যাবিউস বইয়ের মধ্যে পোয়েট্রিকে আক্রমণ করে যে 4টি বিষয় লেখেন, সেই 4টি বিষয় লেখেন। দেখা যায় যে এই যে আমাদের স্টিফেন ঘোষাইয়ের সাথে স্যার ফিলিপ সিডনি অনেক দ্বিধাদ্বন্দ্ব হয়। স্যার ফিলিপ সিডনি বলেন আসলে পোয়েট্রি প্রোজ এগুলো ঠিক আছে, এবং স্টিফেন ঘোষাইন বলেন সে 4টা বিষয় নিয়ে কথা বলেন। 4 অবজেক্টস অফ পোয়েট্রি। একটা হলো পোয়েট্রি ইজ ওয়াস্ট অফ টাইম। সে বলে আসলে পোয়েট্রি মানুষের সময়কে নষ্ট করে। কিভাবে নষ্ট করে দেখো, স্টিফেন ঘোষাইন প্রথমে যে বিষয়টি কি বলেছেন সেটি হলো পোয়েট্রি মানুষের সময় নষ্ট করে, কারণ পোয়েট্রির মধ্যে আবেগে ভরপুর। এরপরে এ সময় নিয়ে এগুলো পড়ার কোনো মানেই নেই। কিন্তু স্যার ফিলিপ সিডনি বলেন পোয়েট্রি ইজ দ্য মেইন সোর্স অফ এডুকেশন। দেখো, স্টিফেন ঘোষাইন বলেন আসলে মানুষের সময় নষ্ট করেন, আর স্যার ফিলিপ সিডনি বলেন পোয়েট্রি ইজ দ্য মেইন সোর্স অফ এডুকেশন। অর্থাৎ শিক্ষার প্রধান উৎসই হলো পোয়েট্রি। যেমন একটি শিশু যখন বড় হয় তখন তাকে ছড়ার মাধ্যমে বিভিন্ন জিনিস শেখানো হয়। আমাদের যে বিষয়টি ছন্দের মাধ্যমে বলা হয় তা আমরা কখনোই ভুলি না। এছাড়াও পোয়েট্রিকে সময় নষ্ট করা বলা যাবে না, কারণ সাহিত্য শুরু হয় পোয়েট্রি দিয়ে, ইংরেজি সাহিত্যে শুরু হয় বিয়ল্প দিয়ে, এবং অ্যারাবিক সাহিত্য কুরআন মাজিদ দিয়ে। তাই বলা হয় যে কোনো সাহিত্যের শুরুই পোয়েট্রি দিয়ে। যেরকমের তাই এজন্য এটাকে ওয়াস্ট অফ টাইম বলা যাবে না। স্টিফেন ঘোষাইন বলেন পোয়েট্রি সময় নষ্ট করে, স্যার ফিলিপ সিডনি বলেন আসলে সময় নষ্ট করেন না। এরপর বলা হয় যে একটা শিশু যখন ছড়া থেকেই প্রথমে সব কিছু শেখে, তোমরা যে সাহিত্য পড়েছিলা বিয়ল্প 3018 লাইন ছিল। তো ইংরেজি সাহিত্যে প্রথম একটা পোয়েম শুরু হয় বিয়ল্প থেকে, এবং কুরআন মাজিদে আমাদের যে সূরা দিয়ে শুরু হয়, তো সেটাকে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করে যায়। দ্য পোয়েট্রি ইজ এ ওয়াস্ট অফ টাইম, এটাকে সে আসলে ওয়াস্ট অফ টাইম বলা যাবে না, সেটা সে এখানে উপস্থাপন করে যায়। সেকেন্ডলি বলেন ইট ইজ দি মাদার ফ্লাইস, এটা মিথ্যার আশ্রয় নেয়। এরপরে স্টিফেন ঘোষাইন বলেন পোয়েট্রির মধ্যে শুধু মিথ্যা আর মিথ্যা। যেমন ড্যাফোডিলস কবিতায় সে এক নজরে 10,000 ফুল দেখেছেন, প্রেমিকার সৌন্দর্যকে বিভিন্ন কাল্পনিক বিষয়ের সাথে তুলনা করেছেন, জন কিটস কবিতার মাধ্যমে অন্য জগতে চলে যান, এই সব কিছু মিথ্যা। তাই পোয়েট্রিকে মিথ্যার জননী বলা হয়। যেহেতু কবিতা মানেই মিথ্যা, তো পিউরিটানরা যারা ছিলেন তারা বলেন এটি কখনো ধর্ম সম্বন্ধীয় হতে পারে না। স্যার ফিলিপ সিডনি বলেন পোয়েট্রি মিথ্যার জননী নয়, কারণ কবিতা কখনো নিশ্চয়তা দেয় না। ড্যাফোডিলস কবিতায় তিনি নিশ্চিতভাবে বলেননি সে 10,000 ফুল দেখেছেন। কবিতার মধ্যে শুধু সম্ভাবনার কথা বলেছেন, এবং হাইপারবল এখানে ভিন্ন রকম ফিগার অফ স্পিচ ব্যবহার করেছেন, শুধুমাত্র কবিতার সৌন্দর্যকে বাড়ায়। তাই পোয়েট্রি মানে মিথ্যা নয়, কারণ এখানে সুনিশ্চিতভাবে
কিছু বলা হয়নি। যদি কবিতা সুনিশ্চিতভাবে কিছু বলা হতো তাহলে তখন সেটাকে মিথ্যা বলা যেত, কিন্তু অন্যথা অন্য কিছু না। তো এখানে সে আমরা যে টু ড্যাফোডিলস বলেছিলাম, টু ড্যাফোডিলসে যে আই স 10,000 ড্যাফোডিলস অ্যাট এ গ্লান্স, সে এক নজরে 10,000 ফুল দেখেছেন। এইখানে স্যার ফিলিপ সিডনি বোঝাতে চেয়েছেন এই যে এক নজরে একটা মানুষ 10,000 ফুল দেখতে পায় না। আর এইখানে আমাদের এইটা স্টিফেন গোসাইন বলেন এবং স্যার ফিলিপ সিডনি বলেন আসলে সে তো অ্যাবোবল এবং ফিগার অফ স্পিচ হাইপারবল ব্যবহার করেছেন এবং লিটারি টার্ম ব্যবহার করেছেন। সে সঠিকভাবে বলেননি যে আমাদের এইখানেই 10,000 ফুল আছে বা 10,000 ফুল সে দেখেছেন। তো তাহলে আমাদের এইটা ইট ইজ দি মাদার অফ লাইস বলা যাবে না, এটা সে এখানে ব্যাখ্যা দিয়ে থাকেন। এরপর 3 নাম্বারটা বলেন ইট ইজ নার্স অফ অ্যাবিউজ। এর মধ্যে বোঝানো যায় পোয়েট্রি কখনো আমাদের নৈতিক শিখায় না, কিন্তু স্যার ফিলিপ সিডনি এই মন্তব্যেরও প্রতিবাদ করেছেন। তিনি বলেন পোয়েট্রির মধ্যে ভালো খারাপ দুটি বিষয় উল্লেখ থাকে, একটি গল্প বা কবিতা ভালো খারাপ দুটি নিয়েই সাজানো হয়, তবে এর মাধ্যমে কখনো খারাপ কিছু শিক্ষা দেওয়া হয় না। কবিতা শেষে একটি নৈতিক শিক্ষা দেওয়া হয়, যেরকম ওড টু দ্য ওয়েস্ট উইন্ড। কবিতার মধ্যে কবি অনেক বিষয় বলেছেন, কিন্তু শেষের দিকে তিনি একটি কথা বলেন, ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং ফার বিহাইন্ড। এখানে বোঝানো হয়েছে খারাপ সময়ের পরই ভালো মুহূর্ত আসে। এভাবে প্রত্যেকটি কবিতার মধ্যে একটি নৈতিক শিক্ষা দেওয়া হয়। তাহলে সে এটারও সে আনসার দিয়ে থাকেন। এরপর 3 নম্বর আমরা দেখি প্লেটো হ্যাড রাইটলি ভ্যানিশড দ্য পোয়েটস ফ্রম হিজ আইডেল পাবলিকেশন। তো এখানে স্টিফেন গোসাইন শেষে বলেন এজন্যই প্লেটো তার আদর্শ রাষ্ট্র থেকে সকল কবিদের বের করে দিয়েছিলেন, কিন্তু স্যার ফিলিপ সিডনি বলেন প্লেটো সকল কবিদের বের করেননি, যারা নৈতিক বা অসৎ ছিল শুধুমাত্র সেই সকল কবিদেরকেই বের করা হয়েছিল। এই সময় প্লেটো তার লেখালেখির এগুলো ছন্দ আকারে লিখত, সেজন্য তার লেখা এত বেশি বিখ্যাত, নয়তো তার লেখা কাউকেই পড়তো না। এবং প্লেটো নিজেও এক ধরনের কবির মতো ছিলেন, তিনি সকল কবিদের রাষ্ট্র থেকে বের করেননি, যাদের লেখার মধ্যে কোনো বিষয়বস্তু ছিল না বরং খারাপ ও অনৈতিক ছিল, সেই সকল কবিদের তিনি বের করেছেন। তিনি ভালো কবিদের রেখে দিয়েছিলেন এবং নিজেও কবিতার বৈশিষ্ট্যগুলো অনুসরণ করেছিলেন। এরপরে দেখা যায় স্যার ফিলিপ সিডনি আরও বলেন পোয়েট্রি 3 ধরনের হতে পারে, একটা ভিক্টোরিয়া পোয়েট্রি, সেটার মধ্যে আমাদের রিলিজিয়ন থাকবে, এবার ফিলোসফিক্যাল থাকবে, এবার ইমাজিনেটিভ থাকবে। এরপরে এগুলোর আবার ব্যাখ্যা আছে। তো তোমরা যারা ডিপার্টমেন্ট অফ ইংলিশ 3rd ইয়ার পড়ো, আমরা প্রতিটি টপিকস এরকমের ধরে ধরে ইংরেজি এবং বাংলা ওভারভিউ দিয়ে থাকি। এরপরে আমাদের কিছু এক্সক্লুসিভ হ্যান্ডনোট আছে, যেটা আমরা এক্সক্লুসিভ হ্যান্ডনোট দ্যাট মিনস পার্ট এ, পার্ট বি, পার্ট সি দিয়ে থাকি। তো তোমরা যদি এরপরও আমাদের বিস্তারিত ক্লাস দরকার হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারো। লিটারেচার টিউটোরিয়াল হোমে অনলাইন এবং অফলাইন অ্যাভেলেবেল, এবং ঈদের পরই আমরা নতুন ব্যাচ শুরু করতে যাচ্ছি।